প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি আবারও পদার্থবিজ্ঞান এর আরেকটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে কুলসুম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তোমরা আশা করব যে যেখানে আছো ভালো আছো। আমরা জানো, সকলেই জানো যে আমি ইতিমধ্যে তোমাদের যে ক্লাসগুলি নিয়েছি তরঙ্গ অধ্যায় থেকেই, সেই অধ্যায়ের আজকে আমরা আরো কিছু আলোচনা করে আজকে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। আশা করব তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখবে। জিনিসগুলি যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে একটু লিখে জানাবে। চেষ্টা করব পরের কোনো ক্লাসে তোমাদের এই ব্যাপারগুলি সমাধান করে দিতে। দেখো, আমরা গত ক্লাসে যে জায়গাটুকু শেষ করেছি এবং বলেছিলাম যে আজকে তোমাদেরকে তরঙ্গের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আবার একটু পড়াবো। প্রথম ক্লাসে যেগুলি পড়েছি এরপরও আরো কিছু জিনিস রয়ে গেছে। যেমন দেখো, মুক্ত কম্পন কাকে বলে। এই সংজ্ঞাগুলি তোমাদের পরীক্ষায় পড়ানোর কারণ হচ্ছে যে এগুলি তোমাদের 1 নম্বরের কোশ্চেন বলো কিংবা এমসিকিউ কোশ্চেনও অনেক সময় এই জায়গাগুলি থেকে বিভিন্ন রকমের প্রশ্ন সেট করা হয়। যার কারণে এই সংজ্ঞাগুলি একটু জেনে রাখতে হবে। মুক্ত কম্পন কি দেখো, যে কোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে বস্তুটির যে নিজস্ব কম্পাঙ্কে এটি স্পন্দিত হয় তাকে আমরা বলি কিন্তু মুক্ত কম্পন। তোমরা মানে অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুকে তুমি যদি ফেলে দাও হাত থেকে, যেমন ধরো একটা বাটিকে তুমি ফেললে, এই বস্তুটা যে যে সেটা নিচে পড়ার সাথে সাথে দেখা যাবে যে অনেকক্ষণ পর্যন্ত সে কাঁপছে। মানে বস্তুটার এই যে নিজে নিজে কম্পিত হওয়ার যে ঘটনাটা বা তার উপর বস্তুটাকে যদি তুমি যে কোনো ভাবে আন্দোলন তার মধ্যে দিতে পারলেই সে তার নিজস্ব যে কম্পাঙ্ক থাকে, এই কম্পাঙ্কে যে স্পন্দিত হয়, এই ঘটনাটাকে বলা হয় মুক্ত কম্পন, বা আমরা এটাকে অনেক সময় স্বাভাবিক কম্পনও বলি। যেমন দেখো, এখানে একটা স্প্রিং এ একটা বল আছে, এটা স্বাভাবিকভাবে যখন স্থির থাকে তাহলে এখানে তুমি তখন কোনো আন্দোলন সৃষ্টি করছো না। কিন্তু আমি যদি করি, এই বলটাকে একটু টেনে ছেড়ে দেই, আমি আর এটাকে ধরে রাখলাম না, সে কিন্তু তার নিজস্ব কম্পাঙ্কে আন্দোলনটা সৃষ্টি করে দিলাম। সে নিজে নিজে কিন্তু অনেকক্ষণ কাঁপতে থাকবে বা তার মধ্যে স্পন্দন সৃষ্টি হবে। এই ঘটনাটাই হচ্ছে মুক্ত কম্পনের কারণ। তারপরে আসো, দ্বিতীয় সংজ্ঞাটা কি, পরবশ কম্পন। এই কম্পনের সংজ্ঞাটা মনে রাখবা কিভাবে, দেখো এখানে হচ্ছে আমরা পর শব্দটা যদি বাদ দিই, বশ মানে হচ্ছে কোনো একজন মানুষকে, বা যে কোনো, আমরা বশ বলতে বুঝি সাধারণত বাংলা শব্দে যেভাবে বলা হয় আর কি, সেই হিসেবে বশ করা মানে হচ্ছে কাউকে তুমি কি করে নেওয়া, তোমার দিকে আকৃষ্ট করে নেওয়া, বা কোনো জিনিস তাকে আবেশিত করা। তাহলে এখানে দেখো, পরবশ মানে পরের দ্বারা যে বশ আসলে হবে, অনেকটা আমি এইভাবে বলার চেষ্টা করছি। কেন, দেখো সংজ্ঞায় কোনো বস্তুর উপরে আরোপিত পর্যাপিত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্ন হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হবে, পরে আরোপিত কম্পনের কম্পাঙ্কে স্পন্দিত হয়। এই ধরনের কম্পনকে পরবশ কম্পন বলে। এখানে এই যে শব্দগুলি আরোপিত, পর্যাপিত, স্পন্দন, এই কথাটা আগে একটু বুঝে নাও। আরোপিত মানে তার যে বস্তুটার মধ্যে তুমি পরবশ কম্পন সৃষ্টি করতে চাচ্ছ, সেই বস্তুটার উপরে আরেকজন থেকে যেই মানে পর্যাবৃত্ত বলতে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর যার পুনরাবৃত্তি ঘটে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত। আর তার উপরে এরকম একটা পর্যাবৃত্ত কম্পাঙ্ক যদি কোনো যার মধ্যে পরবশ কম্পন সৃষ্টি করতে চাচ্ছ তার উপর যদি তুমি আরোপ করো, সেই ক্ষেত্রে ওই বস্তুটা কি হবে, প্রথমে স্বাভাবিক বা এই যে আমরা মুক্ত কম্পনের সংজ্ঞা পড়লাম, তার যে নিজস্ব কম্পন, সেই কম্পন অনুসারে কম্পাঙ্কের চেয়ে একটু ভিন্ন ভাবে প্রথমে এলোমেলো ভাবে কাঁপবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে
সে ওই তার উপরে যে আরোপিত কম্পন সৃষ্টি করানো হলো সেই আরোপিত কম্পনের কম্পাঙ্কে সে কম্পিত হবে। এই ঘটনাটা হবে পরবশ কম্পনের কারণে। একটা ছবি দেখো, এখানে একটা জিনিস দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যেমন এখানে যদি এই টিউনিং ফর্কটার মধ্যে তুমি কম্পন সৃষ্টি করো, এর সাথে এর উপরে কিন্তু কোনো এর মধ্যে তুমি তখনও কম্পন সৃষ্টি করো নাই, তাহলে এর কম্পনের ফলে এখানে যদি আমার কম্পন সৃষ্টি হয়, এর প্রভাবে এর উপর একটা আরোপিত পর্যাবৃত্ত স্পন্দন সৃষ্টি হবে। তাহলে তখন ঘটনা কি হবে, এ প্রথমে দেখা যাবে ওর নিজস্ব তো একটা কম্পন আছে, এর উপরে যদি আমি একটা অর্থাৎ এর আরোপিত কম্পনের আগে এর যে নিজস্ব কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কে সে প্রথমে কি করবে, অনিয়মিতভাবে কাঁপবে। নিজের যে কম্পাঙ্ক বা মুক্ত কম্পনের ফলে সে যেভাবে কাঁপতে চাচ্ছে সেভাবে কাঁপবে। কিন্তু কিছু সময় পরে এই বস্তুটা থেকে যে এর যে কম্পাঙ্ক সৃষ্টি হবে, দেখা যাবে যে এই বস্তু সম্পূর্ণটাই ওর কম্পাঙ্কে কম্পিত হওয়ার চেষ্টা করবে। এই জিনিসটাকেই বলা হবে। এটা হবে কেন? কারণ এ তো একে টাচ করছে না, বা এর যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক এর উপরে আপতিত হলেই সে এই আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হবে। এটাই হচ্ছে তোমার পরবশ কম্পনের উদাহরণ। পরবশ কম্পনটা এভাবেই সৃষ্টি হয়। তারপরে দেখো আরেকটা সংজ্ঞা হচ্ছে অনুনাদ। অনুনাদটা কি? অনুনাদ হচ্ছে আমি যে এই এই এর উপর আরোপিত কম্পনে সে কাব্যে একটু আগে বললাম, এখন যদি আবার এই বস্তুটার নিজস্ব একটা কম্পাঙ্ক আছে, তাহলে এখন কি হবে, যদি কোনো বস্তুর উপরে এমন দেখা যায় যে তার নিজস্ব কম্পাঙ্ক এবং তার উপর আরোপিত পর্যাবৃত্তের স্পন্দনের কম্পাঙ্ক সমান হয়ে যায়, তার মানে দেখো এর যে প্রথমে নিজস্ব কম্পাঙ্ক ছিল, আমরা বলছি যে ওইটার প্রভাবে প্রথমে অনিয়মিতভাবে কাঁপবে, কিন্তু এর আরোপিত কম্পাঙ্কের সমান যখন হবে তখন সে এর প্রভাবে কাঁপবে। এখন আমাদের অনুনাদের ব্যাপারটা হচ্ছে, একে তো আমি এর উপর আরোপিত কম্পন দিয়ে কাঁপাবো, বাট যদি এর নিজস্ব যে কম্পাঙ্কটা থাকে আর আরোপিত কম্পন যেটা হচ্ছে তার কম্পাঙ্ক আর এর কম্পাঙ্ক যদি সমান হয়ে যায়, তখন দেখা যাবে এই বস্তুটা সর্বোচ্চ বিস্তারে কাঁপবে। এই ধরনের কম্পনকে আমরা বলবো অনুনাদ। এখন আমি এতক্ষণ কম্পাঙ্কের কথা বলে যাচ্ছি, এখন যদি ধরো তোমরা কম্পাঙ্ক কি এই ব্যাপারটা কেউ না বুঝে থাকো, তাহলে তার জন্য এই ব্যাপারটা কঠিন হবে। তাহলে কম্পাঙ্ক কিন্তু আমি আমার প্রথম দিকের ক্লাসগুলিতে অনেকবার বলার চেষ্টা করছি, তারপরেও তোমরা মনে রাখো। আবার এখানে একটু বলে দেই, যেহেতু বারবার কম্পাঙ্কের কথা বলছি, প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই জিনিসটাকে বলা হয় কম্পাঙ্ক। তার মানে এই যে বস্তু যে বস্তুর উপরে অনুনাদ তুমি দেখতে চাচ্ছ, তার নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর যার প্রভাবে হচ্ছে বা তার উপর যে আরোপিত স্পন্দন তুমি ঘটাতে চাচ্ছ, এই দুজনের কম্পাঙ্ক যদি সমান হয়ে যায় তাহলে সেই বস্তুটা সর্বোচ্চ বিস্তারে কাঁপে। এই ধরনের কম্পনকে আমরা তখন বলবো অনুনাদ। এই যে এখানে একটা ফিগার দেখো, এই যে একে আমি করলাম কি, খেয়াল করো, প্রথমে এটার দিকে তাকাও। এই সুরশলাকাটা প্রথম অবস্থায় ওর হাইটটা অনেক বেশি, তাহলে এ যতক্ষণ কি হচ্ছে, এর কম্পাঙ্ক আর এর নিজস্ব কম্পাঙ্ক যে মুহূর্তে সমান হচ্ছে, সেই মুহূর্তে এর দেখো বিস্তারটা, এর কম্পনের প্রভাবে এর বিস্তার সর্বোচ্চ, অর্থাৎ যতটুকু পর্যন্ত তার বিস্তার ঘটানো মানে কাঁপা সম্ভব সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সে যায়। তখন কি হয়, এই বস্তুটার নিজস্ব কম্পাঙ্ক যেটা ছিল সেটা আর এর থেকে আরোপিত যে পর্যাবৃত্ত স্পন্দন হচ্ছে, কোনোটা সমান হওয়াতেই এই দ্বিতীয় সুরশলাকাটা সর্বোচ্চ বিস্তারে কাঁপে। এই ঘটনাটাকে বলা হয় অনুনাদ। এই অনুনাদ, পরবশ কম্পন এবং মুক্ত কম্পন, এগুলি দিয়ে বেশ কয়েকটা তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন পরীক্ষায় আসতে পারে।
আবার আরেকটা প্রয়োগ তোমরা অনেকেই জানো, যে অনুনাদ থেকে একটা জিনিস আসে, যে একটা কোশ্চেন অনেক জায়গায় পাবা, যে ব্রিজের উপরে কেন আহ সৈনিকদের সাধারণত মাস পাস করে যেতে নিষেধ করা হয় বা যেতে দেওয়া হয় না। এই কারণ হচ্ছে, প্রত্যেকটা যেমন ধরো ঝুলন্ত ব্রিজ অনেকেই দেখেছো, প্রত্যেকটা ব্রিজেরই তাহলে একটা কি থাকবে, কম্পনের একটা মানে তার একটা লিমিট থাকবে, সে সর্বোচ্চ কত বিস্তার পর্যন্ত মানে কাঁপতে পারবে, এটা একটা আহ তার জন্য নির্দিষ্ট থাকে, তার কম্পাঙ্ক কত হতে পারে। এখন কোনো জায়গায় যদি স্পন্দন, অর্থাৎ তার উপরে যদি সৈনিকরা ধরো হেঁটে যাওয়ার সময় সবাই তো একই তালে যায়, তাহলে যদি প্রত্যেকে একই স্টেপ দেয়, তাহলে ওইটা হবে তার উপরে হচ্ছে আরোপিত কম্পন। আর যে ব্রিজের উপর দিয়ে যাবে সেই ব্রিজের নিজস্ব তাহলে একটা কম্পাঙ্কের কারণে সে তার বিস্তার, আর সৈনিকদের পায়ের স্পন্দনের কারণে ওখানে যে কম্পাঙ্ক হচ্ছে, এই দোনোটা যখন সমান হয়ে যাবে, ব্রিজটা তখন সর্বোচ্চ বিস্তারে কাঁপবে। এখন দেখা যায় যে এই ঘটনাটা, ও তার মানে ওখানে অনুনাদ সৃষ্টি হচ্ছে। এখন ব্রিজের যদি ওই জিনিসটার অতটুক বিস্তার পর্যন্ত যাওয়ার সক্ষমতা না থাকে, তাহলে তো সে ভেঙে যাবে। এই কারণে সাধারণভাবেই সৈনিক বা ধরো মানে অনিয়মিত ভাবে মাস পাস করে তোমার ব্রিজের উপর দিয়ে যাওয়ার একটা নির্দেশনা থাকে, বা প্রত্যেকটা কম্পনশীল বস্তুরই একটা নিজস্ব কম্পাঙ্ক এবং তার উপর আরোপিত কম্পাঙ্কের ফলে যাতে ওই বস্তুটা ছিঁড়ে বা নষ্ট না হয়ে যায়, সেই জায়গায় কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে। এগুলি থেকে বইয়ের মধ্যে দেখবে অনেক রকমের, এই তিনটার সংজ্ঞা থেকে অনেক রকমের সৃজনশীল বলো, এমসিকিউ অংশটায়, সৃজনশীলের যে অনুধাবনমূলক কোশ্চেন আছে, ওগুলি থেকে অনেক কিছু এখান থেকে আসে। তোমরা বইটা একটু ভালো করে দেখবে। এরপরে আসো, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ওয়েভ। এই যে সংজ্ঞাটা কাকে বলে, এটা কি, তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শব্দের পরিমাণকে তীব্রতা বলে। এখানে দেখো, আমরা যেহেতু এটা শুধু সাউন্ড করছি না, তাহলে সাউন্ড দিয়ে বলবো না, এটা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে। এখন যদি তুমি শব্দের তীব্রতা বলতে যাও, সেই ক্ষেত্রে তরঙ্গের জায়গায় তুমি শব্দ তরঙ্গ কথাটা বলে দিলেই হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, শব্দ তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শব্দ শক্তির পরিমাণ। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমি একে একটু একটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরো এটা তোমার একটা দেয়াল, কি বলতে চাচ্ছে সেটা বোঝানোর জন্য, ধরো এই দিক থেকে একটা তরঙ্গ এই দেয়ালটার উপরে একটা শক্তি বা একটা বল প্রয়োগ করলো, তাহলে এই যে এই জায়গায় যে বল প্রয়োগটা সে করলো বা শক্তিটা প্রয়োগ করলো, এই প্রয়োগটা তো পুরো দেয়ালের উপরে গিয়ে পড়লো। এখন তীব্রতার সংজ্ঞায় বলা হচ্ছে, সে লম্বভাবে এই দেয়ালের উপর যখন পড়ছে, সেই শক্তির পরিমাণটা, যেই শক্তিটা এই দেয়ালের উপর পড়ছে, সেটা তার পুরো দেয়ালের মধ্যে বন্টিত। কিন্তু আমি সংজ্ঞায় যখন তীব্রতা বলতে যাইবো, তখন এই দেয়ালটার ক্ষেত্রফল যা হবে, ওই শক্তির পরিমাণটা প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে প্রতি সেকেন্ডে যতটুকু হবে, সেই পরিমাণটাকে আমরা বলবো তীব্রতা। আবার খেয়াল করো, এখানে মনে করো আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই, যে এই দেয়ালটা মনে করো আমার 10 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। আর এখান থেকে যে শব্দের শক্তির পরিমাণটা, শক্তির একক আমরা জানি যে জুল বলতে পারে, তাহলে এখানে যদি মনে করো 100 জুল শক্তি এই দেয়ালের 10 মিটার স্কয়ারের উপর আপতিত হলো। এখন আমি করবো কি, এটা কত সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে গিয়ে ধরো পড়লো, কিন্তু আমাকে যখন তীব্রতাটা তার পরিমাপ করতে বলবে, তাহলে ওই 100 জুল শক্তিটা 10 মিটার স্কয়ারের উপরে পুরোটার উপরে করলে হবে না, আমাকে বের করতে হবে পরিমাণটা কি, এই এর একক। তার মানে 100 জুল শক্তি পড়ছে কার উপর, 10 সেন্টিমিটার
10 মিটার স্কয়ারের উপরে, ঠিক আছে? আবার কতক্ষণ সময়ে? অবশ্যই প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যদি ধরো, মনে করো ধরেই নিলাম যে 1 সেকেন্ডে 10 মিটার স্কয়ারের উপরে পড়লো, তাহলে 1 জুল, হ্যাঁ, প্রতি সরি, এটা উল্টো হবে, অর্থাৎ 10 মিটার স্কয়ারের উপরে যদি 100 জুল, 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 100 জুল শক্তি তোমার লম্বভাবে আপতিত হয়, তাহলে 1 মিটার স্কয়ারের উপরে, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তিটা তুমি পাবা, সেই পরিমাণটাকেই বলা হবে তীব্রতা। এখন এটা যদি শব্দের ক্ষেত্রে হয়, তুমি পাবা শব্দ বলে দিলেই হবে, অর্থাৎ তখন শব্দ তরঙ্গ একটা যদি কোনো একটা দেয়ালের উপরে আপতিত হয়, প্রতি সেকেন্ডে তার একক ক্ষেত্রফলের উপরে শব্দ শক্তির পরিমাণটাকে আমরা বলবো শব্দের তীব্রতা। এই হচ্ছে এটার সংজ্ঞা। এই সংজ্ঞাটা পরীক্ষায় অনেকবার আসছে এবং এটা বারবার আসে, কারণ এখানে কয়েকটা জিনিস সবাই ভুল করে ফেলে। এক নাম্বার হচ্ছে সেকেন্ড, 1 সেকেন্ড সময়ের কথা বলতে মানে মিস্টেক হয়ে যায়, অথবা এখানে একক ক্ষেত্রফলের উপরে, এখানে কয়েকটা সংজ্ঞাটার মধ্যে 3টা জিনিস মাস্ট লিখতে হবে। এক হচ্ছে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপরে এবং প্রতি সেকেন্ডে শক্তির পরিমাণ। এই প্রত্যেকটা জিনিস থাকলেই এই সংজ্ঞাটায় তুমি একে এক পাবা। এখন আসো, এই শব্দের যেই সমীকরণটা দিয়ে একটু আগে আমরা যেটা ক্যালকুলেশন করে বোঝালাম, সেই হিসেবে তরঙ্গের তীব্রতাটাকে আই দিয়ে প্রকাশ করে, এবং আই ইজ ইকুয়াল টু, তাহলে দেখো, যেহেতু আমি বলছি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে শব্দ শক্তি, কিন্তু এখানে দেখো আমি কি লিখলাম, পি বাই এ। আই ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে পি বাই এ, পি হচ্ছে ক্ষমতা, তাহলে আর একক ক্ষেত্রফলের, তাহলে শব্দের তরঙ্গের ক্ষমতাটাকে আমরা কি বলছি, ইন্টেন্সিটি বা তীব্রতা। এটা কিভাবে হলো দেখো, প্রতি সেকেন্ডে শক্তির পরিমাণটাই তো আমরা জানি আবার ক্ষমতা, যার কারণে আই ইজ ইকুয়াল টু এটা হচ্ছে পি বাই এ। এই সমীকরণটাকে লিখলে পি বাই যে ক্ষেত্র, যেই তলটা তুমি ধরবে তার ক্ষেত্রফলের পরিমাণ যদি 4 পাই স্কয়ার হয়, এই সূত্রটা অনেক সময় তোমার ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এভাবেও এটাকে তোমার প্রয়োজন হতে পারে, অর্থাৎ তুমি যখন প্রয়োগ করবে এই সূত্রটাকে এই আকার এবং এই আকার, দুই আকারেই জানতে হবে, ঠিক আছে? এটা গেল তীব্রতার গাণিতিক, এবং তার এককটা কি দেখো, এই ক্ষমতার একক কি, জুল পার সেকেন্ড, হ্যাঁ, আর এখানে মিটার স্কয়ার। এই তাহলে জুল পার সেকেন্ডকে আবার আমরা কি বলি, ওয়াট। তাহলে এই তোমরা তীব্রতার যেই একক পাবা, এটা কি জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার অথবা ওয়াট পার মিটার স্কয়ার, দুইভাবেই পরীক্ষায় তোমার দিতে পারে এবং দুইভাবেই কারেক্ট। তাহলে এই জিনিসগুলি এই সমীকরণ থেকেও বের করতে পারবা, আবার এমনি মুখস্থ থাকলে তো পারবেই। এবার আসো, এই যে তীব্রতাটা পড়লাম, এটার একটা গাণিতিক রাশিমালা আছে। এই রাশিমালাটা কি? এই রাশিমালাটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, এটা আমি তোমাদেরকে প্রমাণ না, এটা আসলে মেইনলি হচ্ছে যে কোনো তরঙ্গের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভরশীল, এই জায়গা থেকে এই রাশিমালাটাকে লিখা হয়। এখানে দেখো এই টার্মগুলি কি, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই স্কয়ার রো ভি এ স্কয়ার এফ স্কয়ার। এটা একদম মুখস্থ মাথায় গেঁথে রাখবে, এবং এখান থেকে এবার দেখো ইন্টেন্সিটি আইটা আসলে কার কার উপর নির্ভর। তুমি যদি এই 2 পাই স্কয়ার কে বাদ দাও, দ্যাট মিনস আই ইজ প্রপোর্শনাল টু রো, আই ইজ প্রপোর্শনাল টু ভি, আই ইজ প্রপোর্শনাল টু এ স্কয়ার এন্ড আই ইজ প্রপোর্শনাল টু এফ স্কয়ার। এখানে কোন জিনিসটাকে আমরা কি বলবো, রো হচ্ছে যেই মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গটা যাচ্ছে তার ঘনত্ব, ভি হচ্ছে সেই তরঙ্গের বেগ, হ্যাঁ, এবং এ হচ্ছে এ স্কয়ার, যেটা এ তো তোমাদের চেনা একটা তরঙ্গের বিস্তার, তার মানে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এবং তীব্রতা কম্পাঙ্কের বর্গের
সমানুপাতিক। তার মানে এই যে সংজ্ঞাগুলি, এই যে সমীকরণটা দেখলে, এই সমীকরণের প্রত্যেকটা টার্ম তোমাদের জানা থাকতে হবে, এবং এই জিনিসগুলি থেকে আরো অনেক কিছু লেখা যায়। যেমন এখানে মনে করো এই যে রূপটা দিলাম, এই জায়গা থেকে তুমি এফ ইজ ইকুয়াল টু আবার ভি ল্যামডা জানো, এফ এর সাথে ল্যামডার সম্পর্ক আছে, ভি এর সম্পর্ক আছে। আবার তোমার ভি এর সাথেও তুমি কি করতে পারো, এফ ল্যামডার সম্পর্ক করে এই সমীকরণটাকে আরো নানা রূপে লেখা যায়। এবং এই জায়গাগুলি এফ ইজ ইকুয়াল টু আবার আরেকটা সমীকরণ জানো, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার টয়েস পাই এফ, ওমেগার সাথে একটা সম্পর্ক আছে। এই যে একটা সমীকরণকে বিভিন্ন রূপে তুমি কনভার্ট করতে পারো বা বিভিন্ন জিনিস এই জায়গা থেকে আনা যায়, এই টেকনিক গুলি তোমরা শিখবে। এগুলি থেকে এই সমীকরণ প্রতিপাদন তোমার প্রয়োজন নেই, বাট এই সমীকরণের প্রত্যেকটা টার্ম তোমাকে মনে রাখতে হবে, এবং কিভাবে আই এর সাথে সম্পর্কিত সেই জায়গাটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এবার আসো, এই কয়েকটা টার্ম আমি লিখবো। যেমন ধরো শ্রাব্য শব্দ, শ্রাব্যতার সীমা, এই দুটো জিনিস কি? শ্রাব্য শব্দ বলতে আসলে আমরা যে শব্দগুলি আমাদের শ্রুতি মধুর বা আমরা শুনতে আমাদের বিরক্তির উদ্রেক হয় না, ওই ধরনের শব্দকে বলা হয় শ্রাব্য শব্দ। শ্রাব্যতার সীমা কি? অর্থাৎ তোমরা এসএসসিতে আমি জানি যে এই জিনিসটা পড়ানো থাকে। শ্রাব্যতার সীমা হচ্ছে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের শব্দ মানুষের শ্রুতি রেঞ্জের মধ্যে থাকা। অর্থাৎ আমাদের কানে আমরা 20 হার্জের নিচের এবং 20,000 হার্জের উপরের শব্দগুলি আমরা সাধারণত মানে 20 থেকে 20,000 হার্জেরটাই শুনি, এর নিচে এবং এর উপরের গুলি আমাদের কানে বিরক্তির উদ্রেক করে বা নিচেরটা একদম শোনা যায় না, যেগুলিকে আমরা শ্রাব্যতার সীমার মধ্যে বলি না। তবে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সির রেঞ্জটা ভিন্ন ভিন্ন হয়। এই জিনিসগুলো তোমাদের এসএসসি তে পড়ানো, আমি এটা এখানে পড়াবো না, কারণ আমার এখানে অন্য এই দুটো জিনিসের উপর নির্ভর করে এই তীব্রতার সাথে একটা সমীকরণ বের করতে হবে। এই জন্য এখানে জাস্ট বললাম এই শব্দ দুটো তোমাদের পরিচিত। তাহলে শ্রাব্যতার সীমা এবং শ্রাব্য শব্দ, আবার শ্রাব্য শব্দ কখন হবে, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এরকম কিছু জিনিসও আছে। এগুলি এত বিস্তারিত এখন এখানে বলা যাবে না, সময়ের অভাব। তাহলে এখন দেখো, আমরা যে জিনিসটা এখন দেখব, যে সবচেয়ে জোরালো তীব্রতার শব্দের বিস্তার হচ্ছে 10⁻⁻5 মিটার। এখানে আমার এটা কেন প্রয়োজন হচ্ছে একটু দেখো। তোমরা শ্রাব্যতার সীমার মধ্যে ওই জিনিসটা শুধু জানো যে কত হার্জের শব্দে তুমি শুনতে পাচ্ছ, লেভেল হার্জ কম্পাঙ্কের শব্দটার রেঞ্জটা জানো, কিন্তু এটার সাথে এই যে তীব্রতার ব্যাপারটা, এইটা তোমাদের ওখানে ছিল না। তাহলে জোরালো, সর্বোচ্চ যেই জোরালো শব্দ আমাদের কানে শ্রুতির অনুভূতি জাগায়, সেই শব্দের বিস্তার একটা থাকবে। সেই বিস্তারটা হচ্ছে 10⁻⁵ মিটার। বিস্তার বলতে কি, শব্দটা যদি তরঙ্গ আকারে যায়, তাহলে তার এই যে সর্বোচ্চ যেই বিন্দু পর্যন্ত সে তার বিস্তারটা, শব্দটার রেঞ্জটা যত উচ্চ হবে সেই জায়গাটা হচ্ছে বিস্তার। বা তরঙ্গের ক্ষেত্রে আমরা যেটা জানি, তরঙ্গের সবচেয়ে উঁচু পর্যন্ত যে জায়গাটা, স্বরংটা যে জায়গায় সর্বোচ্চ হয় সেটাই হচ্ছে তার বিস্তার। তাহলে সাম্য অবস্থা থেকে ওই দূরত্বটা বিস্তার যদি হয়, তাহলে শব্দের ক্ষেত্রে এখন এটাই বলছি যে জোরালো তীব্রতার যেটা আমাদের কানে শোনার রেঞ্জের মধ্যে থাকে, তার বিস্তারের রেঞ্জ হচ্ছে 10⁵ মিটার। এগুলি কোত্থেকে যদি বলো, এগুলি প্রমাণিত, অর্থাৎ এগুলি মেপে নির্দিষ্ট করে নেওয়া। আর যদি ক্ষীণতম, অর্থাৎ সবচেয়ে নিচু যে শব্দের তীব্রতার শব্দ আমাদের কানে আমরা শুনতে পাই, সেই তীব্রতার শব্দের বিস্তার হচ্ছে 10⁻⁻11 মিটার। তাহলে একটা জিনিস দেখো, এই দুটা লেভেলে বিস্তারের পার্থক্য হচ্ছে 10⁻6। কেন? আমি এটা থেকে এটাকে যখন বাদ দিতে যাব, এটা হচ্ছে সব ছোটটা, এটা থেকে এটাকে বাদ দাও, মাইনাস করলে 11 থেকে 5 গেল, তাহলে 10⁻6 শব্দের তীব্রতার রেঞ্জটা আমাদের থাকবে এরকম। এখন এই এত বিস্তারে 10⁻6 মানে এটা অনেক, ওয়ানের পরে তুমি 6টা জিরো দিচ্ছ, একটা লম্বা
মানের একটা জিনিস, যেটা সাধারণভাবে আমাদের বের করে নেওয়া বা ক্যালকুলেশন করাটা অনেকটা জটিল এবং জটিল হয়ে যায়। আবার দেখো, এই যেহেতু আমি শুধু বিস্তারটা বের করলাম 10⁶, আবার আমার এই যে এই সূত্রটা থেকে দেখছি যে বিস্তারটা তীব্রতাটা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আমার এই দুই শ্রাব্য সীমার শব্দের তীব্রতাটা হচ্ছে তীব্রতার শ্রাব্য সীমার শব্দের বিস্তার হচ্ছে 10⁶। তাহলে তীব্রতাটার কি অবস্থা হবে? তীব্রতা হবে সেই বিস্তারের বর্গ, তার মানে 10⁻12, আরো বেশি। তাহলে এই যে রেঞ্জটা, এত লম্বা ক্যালকুলেশনটা নর্মালি বের করা জটিল বিধায় এটার একটা সহজ সমীকরণ বের করার জন্য তীব্রতার কিছু সূত্র বা তীব্রতার লেভেল, প্রমাণ তীব্রতা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমাদেরকে ধরে নিতে হয়, এবং এই মানটা লগারিদমিক আকৃতিতে করতে হয়। লগ দিয়ে করলে, লগ 10 বেস যখন আমরা ইউজ করে যাই তখন অনেক বড় মানকেও অনেক ছোট করে আমরা এটাকে মান নির্ণয় করতে পারি বিধায় এখানে আমরা এখন সেই কাজটাই করব। তাহলে দেখো, শব্দের তীব্রতা পরিমাপের যে তাহলে সংজ্ঞা, এই জায়গায় যেহেতু বিস্তারের রেঞ্জ, আবার এই শর্ত অনুসারে বললাম একটু আগে যা যা 10⁻12 এসে যায়, তাহলে এই কারণে একটা স্ট্যান্ডার্ড মান বের করতে গেলে তার একটা মিনিমাম মান লাগে। অর্থাৎ তুমি যদি 10 সেন্টিমিটার মাপতে যাও একটা স্কেল দিয়ে, তাহলে আগে তোমাকে 1 সেন্টিমিটার পরিমাপটা কতটুক সেটা বের করতে তো হয়, করলে তারপরে তুমি 10 সেন্টিমিটার সেই অনুপাতে যেতে পারবে। সেই রকম তীব্রতারও যদি পরিমাপ আমাকে করতে হয়, তার একটা কতটুক তীব্রতাটাকে আমি ধরে স্ট্যান্ডার্ড ধরে বাকি মানগুলি বের করব, এই কারণে প্রমাণ তীব্রতা একটা আমাকে বের করে নিতে হয়। প্রমাণ তীব্রতাটাকে I0 দিয়ে প্রকাশ করে। প্রমাণ তীব্রতাটা কাকে বলে দেখো, 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাটাকে প্রমাণ তীব্রতা বলে। এখানে একটা জিনিস দেখো, আমরা আমাদের শব্দের শ্রাব্যতার সীমা হচ্ছে 10 থেকে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, আর আমাদের প্রমাণ তীব্রতাটা হচ্ছে 1000 হার্টজ কম্পাঙ্কের যে শব্দটা, তার তীব্রতা যদি 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার হয় বলছে, তখন ওই তীব্রতাটাকে আমরা বলবো প্রমাণ তীব্রতা। ক্লিয়ার? তাহলে প্রমাণ তীব্রতাটাকে I0 দিয়ে আমরা বলি। এখন দেখো তীব্রতা লেভেল কি, এবং এই তীব্রতা লেভেল পরিমাপ করতে পারলেই তোমার কিন্তু বাকি সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, তীব্রতা লেভেল কেন লাগছে? কারণ এই যে বললাম এত 10⁻12 রেঞ্জের ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা পরিমাপ করা খুব একটা সহজ হয় না বলে, এই যে আমরা যেমন দেখো এখানে কি বলছি, দুইজন বিজ্ঞানী ওনাদের একটা সূত্র দিয়েছেন, ওয়েবার এবং ফেসনার সূত্র অনুসারে শব্দোচ্চতা শব্দের তীব্রতার লগারিদমের সমানুপাতিক। এখানে তাহলে শব্দ উচ্চতাটা কি? শব্দ উচ্চতা এটা পরিমাপ করা না, এটা হচ্ছে অনুভূতির ব্যাপার। কত জোরে একটা শব্দ হচ্ছে, সেই জোরালোটাই হচ্ছে, জোরালের পরিমাণটাই হচ্ছে শব্দ উচ্চতা। জোরালোটা এই পরিমাণটা তাহলে ব্যক্তি টু ব্যক্তি কি করে, তার শ্রবণের অনুভূতির উপর সেটা নির্ভর করে। কিন্তু সেটা পরিমাপ করতে যদি হয় আমাকে, তাহলে অবশ্যই তীব্রতার সাহায্যে করতে হবে। তাহলে এদের কথা অনুসারে সেরকম একটা শব্দ কত জোরে হচ্ছে, দ্যাট মিনস শব্দ উচ্চতাটা শব্দের তীব্রতার লগারিদমের সমানুপাতিক। অর্থাৎ কোন একটা জায়গায় যদি মনে করো I হচ্ছে শব্দের তীব্রতা, তাহলে তার শব্দ উচ্চতা যদি তুমি বের করতে চাও, সেটা যদি মনে করো S দিয়ে ডিনোট করো, তাহলে S ইজ প্রপোর্শনাল টু হবে log of I। এটাই হচ্ছে মেইন বিষয়। আবার বলি, দেখো শব্দ উচ্চতা যদি S হয়, একে লিখেই দেই, ধরো শব্দ উচ্চতা তীব্রতা লগারিদমিকের সমানুপাতিক যেহেতু বলছি, তাহলে আমার শব্দ উচ্চতাকে ধরো আমি S দিয়ে ডিনোট করলাম, আর তীব্রতা তো আমি জানি I। তাহলে এদের কথা অনুযায়ী এই সূত্রটা হবে S is proportional to log I, লগারিদমিক তীব্রতা লগারিদমিকের সমানুপাতিক। ঠিক আছে? এখন এই
যে কোনোটা হচ্ছে এটা। এখন এটার সাথে যে কোনো তীব্রতার জন্য এটাকে তুমি লিখতে পারলা। আর প্রমাণ তীব্রতা অলরেডি আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আই নট। তাহলে আমি প্রমাণ তীব্রতার ক্ষেত্রে শব্দ উচ্চতাটা কত হতে পারে, মানে শব্দটা কত জোরে হচ্ছে সেটাকে যদি এস নট দিয়ে ধরি, তাহলে এস নট ইজ প্রপোর্শনাল টু হবে লগ আই নট, কারণ প্রমাণ তীব্রতার মানটাকে আমরা আই নট দিয়ে লিখি। ঠিক আছে? এখন এই যে তাহলে এখানে পেলে শব্দ উচ্চতা এস, এখানে পেলে এস নট। এস নট হচ্ছে প্রমাণ তীব্রতার শব্দ উচ্চতা, আর এস হচ্ছে যে কোনো শব্দের শব্দ উচ্চতা। এখন আমার ব্যাপারটা হচ্ছে এই যে তীব্রতা লেভেল কাকে বলে সেটা বের করা। তীব্রতা লেভেল হচ্ছে যে কোনো শব্দ উচ্চতা এবং প্রমাণ তীব্রতার শব্দ উচ্চতার পার্থক্যকেই বলা হয় তীব্রতা লেভেল। আবার বলছি দেখো, যে কোনো শব্দের শব্দ উচ্চতা এবং প্রমাণ তীব্রতার শব্দ উচ্চতার পার্থক্যকে বলা হয় তীব্রতা লেভেল। হ্যাঁ, তাহলে এই দুজনের পার্থক্যকে বইতে দেখবা এটাকে বিটা দিয়ে লেখে প্রকাশ করে। আমরা একটু পরে এই সমীকরণটা দেখাবো, অর্থাৎ এই তীব্রতার লেভেলকে আমরা বিটা দিয়ে প্রকাশ করব এবং সমীকরণটা কি আসছে দেখাচ্ছি একটু। এখন দেখো, আমরা করতে চাচ্ছি কি তীব্রতা লেভেল আমার কি অবস্থা দাঁড়ালো। এই যে দেখো, এটা যে কোনো শব্দের তীব্রতা, শব্দ উচ্চতা, তার মানে আমি এস দিয়ে প্রকাশ করে দেখালাম তোমাদেরকে, শব্দ উচ্চতা লাউডনেস থেকে এল দিয়ে লেখানো, তাহলে এল আর প্রমাণ শব্দ উচ্চতা হচ্ছে এল নট, তাহলে এই দুটার পার্থক্যকে আমরা বলবো তীব্রতা লেভেল, যেটাকে বিটা দিয়ে লেখা। তাহলে এখন পার্থক্য বলতে দেখো, এখানে যেহেতু ইকুয়াল টু দেওয়া, আমরা যেহেতু সমানুপাতিক চিহ্ন দিয়ে ইউজ করেছি, সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য এ একটা ধ্রুবক, তাহলে এটা কি হবে লগ আই মাইনাস লগ আই নট। এই সূত্রটা ফাইনালি দাঁড়াচ্ছে কি দেখো, বিটা ইজ ইকুয়াল টু এ লগ আই বাই আই নট, কারণ এই সূত্রটাকে এইভাবে লেখানো যায়। তোমরা এগুলি এসএসসি তেই জানো, লগের নিয়ম অনুসারে এটা করা, যেখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন এই এর মানটা আমরা 1 করে দেখাতে পারি। 1 যদি করি তাহলে বিটা ইজ ইকুয়াল টু আসবে লগ আই বাই আই নট। এই 1 করার অর্থ হচ্ছে এই তীব্রতা লেভেলের সংজ্ঞা যদি 1 বেল হয় সেক্ষেত্রে, অর্থাৎ আই যদি 10 আই নট হয়, আই যদি প্রমাণ তীব্রতার 10 গুণ হয়, তখন এই সমীকরণের মানটা বসালে তোমার তীব্রতা লেভেলের মানটা আসে 1। এই কারণে এই জায়গায় এ ইজ ইকুয়াল টু 1 বসিয়ে এটাকে 1 বেলে প্রকাশ করা হয়। একটু পরে দেখাচ্ছি। দেখো, এই সমীকরণে তখন আর তোমার এ থাকবে না, তার মানে বিটা ইজ ইকুয়াল টু সরাসরি লিখবা আই বাই আই নট। তাহলে দেখো, সংজ্ঞা হিসেবে তীব্রতা লেভেলটা কি, কোন শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার, এই সংজ্ঞাটা থেকে যদি বলতে চাও, এই সমীকরণটা থেকে প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে ওই শব্দের তীব্রতা লেভেল বলে। এটা একটা সংজ্ঞা। আর আমি একটু আগে আবার যেটা বললাম, শব্দ উচ্চতার পার্থক্য দিয়েও তীব্রতা লেভেলের সংজ্ঞা তুমি দিতে পারবে। তার মানে ম্যাথমেটিক্যালি যখন এটা লিখতে চাইবে, তখন তীব্রতা লেভেল ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু লগ আই বাই আই নট যখন লিখবা, তখন এই সংজ্ঞাটাকে দেবে। অর্থাৎ কোন শব্দের তীব্রতা আই এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম যে মান, এটাকে বলা হয় তীব্রতা লেভেল। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এটা দিয়ে অনেক অঙ্ক আসে। তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল, আর এর 1/দশমাংশ হচ্ছে ডেসিবেল। এখানে একটা জিনিস দেখো, বেল নামটাও কিন্তু গ্রাহাম বেলের নাম অনুসারে আসছে। কেন? কারণ তোমরা সবাই জানো যে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন, তাই না? তাহলে ওনার যেহেতু টেলিফোনের ব্যাপারটা আমাদের সম্পূর্ণ শ্রবণ শক্তির উপর নির্ভর করা, অর্থাৎ আমাদের এটা শোনার একটা বিষয়, সেই জায়গা থেকে গ্রাহাম বেলের নাম অনুসারে ওনার রেসপেক্টেই এই তীব্রতা লেভেলের এককটা রাখা হয়েছে বেল একক।
আর এর 1/দশমাংশ মানে হচ্ছে ডেসিবেল, অর্থাৎ বেল এককটা বড় বলে এটাকে ডেসিবেলও লেখা হয়। সেই ক্ষেত্রে এই সূত্রটা তখন লিখবে এরকম, দেখো তখন এই বিটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল টু যখন শুধু লগ I/I0 লিখে a ইজ ইকুয়াল টু 1 ধরে, এখানে দেখো এই এর মান 1 ধরে আমরা যদি লিখতে যাই তখন এটা I/I0 যখন লিখবে তখন এটা হবে বেল, এবং সেই ক্ষেত্রে বিটা এর মান এইটা এককটা আসবে BEL, বেল। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, দেখো এখন যদি আমি লগের আগে এখানে একটা 10 দেই তাহলে লগ I/I0 যদি তুমি দেখো লেখো, এটা তখন আর বেল হবে না, এটা তখন লিখতে হবে ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেলকে ডিবি দিয়েও লেখে, বা বানান যদি লিখতে চাও DCIBEL, ডেসিবেল এককেও লেখা যায়। তার মানে সূত্রে অনেক সময় তোমাদেরকে এই জিনিসটা কনফিউশন করে, এরকম দিয়ে দিবে, অথবা তোমাকে এটা দিয়ে এখানে ডেসিবেল যখন দিয়ে দিবে সেটা ভুল মনে রাখবা। যদি শুধু লগ দিয়ে এখানে ডেসিবেল দেয় এককটা, সেটা ভুল। আবার যদি এখানে 10 দিয়ে এখানে বেল লেখে সেটাও ভুল। তোমাদের কোনটি সঠিক উত্তর বের করতে না দিয়ে যদি সমীকরণ থেকেও 4টা অপশন বের করতে বলে, এই জায়গাগুলি একটু পাজল করে দেয়। দ্যাট মিনস এখানে বেল না, এখানে লগ I/I0 কোনটি সঠিক, 4টা করা যায় ইজিলি। I/I0 দিয়ে এখানে দিয়ে দিল ডেসিবেল, তাহলে এটা ভুল। আবার 10 দিয়ে এখানে লিখে দিল I/I0, এখানে দিয়ে দিল বেল, সেটাও ভুল, তাই তো? তারপরে আবার এখানে 10 দিয়ে I/I0 না লিখে উল্টা ভাবে করে দিলে, I0 উপরে দিলে I কে নিচে দিলে, সেই ক্ষেত্রেও ভুল। তাহলে এই জিনিসগুলি তোমরা একটু কেয়ারফুলি চেষ্টা করবা খেয়াল করতে। এই হচ্ছে তোমার ডেসিবেল সংক্রান্ত বা তীব্রতা মাপার বা এই সংক্রান্ত অঙ্কগুলি পরীক্ষায় অনেক আসে, এগুলি একটু তোমরা বই থেকে দেখবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, আমি একটু এটা বুঝিয়ে শেষ করব। বিট কাকে বলে? বিটটা কি দেখো, একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকে বলে। এই জিনিসটা তোমরা কিন্তু অনেকেই দেখেছো অনেক জায়গায়। এই যে দেখো, দুইটা সাউন্ড ওয়েভ, মনে করো আমরা উপরিপাতন নীতি পড়েছি এবং স্থির তরঙ্গ পড়েছি, সেই জায়গায় আমরা জানি যে দুটা তরঙ্গ একটা আরেকটার উপর আপতিত হলে কি ঘটনা ঘটে। এবং সেই গত ক্লাসটায় আমি এটা উপরিপাতন হলে লব্ধি বিস্তার কখন সর্বোচ্চ আর কখন সর্বনিম্ন হয় এই জিনিসগুলিও বুঝিয়ে দিয়েছিলাম। এখানেও সেম, দেখো এখানে এই দুটা তরঙ্গের মধ্যে একটু পার্থক্য কি, এই দুটা তরঙ্গের বিটের ক্ষেত্রে মনে রাখবা এদের তরঙ্গদের একই ধরনের, এবং এখানে কথাটা খেয়াল করো প্রায় সমান কম্পাঙ্কের, অর্থাৎ আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বেগ সবকিছু দোনোটা তরঙ্গের সমান ছিল, বাট এখানে বিস্তার বা তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকলেও তাদের কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকতে হবে, না হলে বিট সৃষ্টি করানো যাবে না। তাহলে কম্পাঙ্কের এই যে এই দুটো ফিগার দেখলেই বুঝতে পারবা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে এর কি অবস্থা, এর অবস্থাটা দেখো বরাবর নাই, এই দুজনের মধ্যে কম্পাঙ্কের সামান্য পার্থক্য আছে। তাহলে এই দুটো তরঙ্গ যখন একটা আরেকটার আপতিত হবে তখন তাদের লব্ধিটা হবে অনেকটা এরকম। তখন এখানে যদি একজন শ্রোতা থাকেন, তার কানে এই দুটো শব্দের উপরিপাতনের ফলে এই যে শব্দের কোনো একটা জায়গায় সে দেখা যাবে একটু কিছুক্ষণ অনেক জোরে শব্দ শুনবে, আর একটু থেমে থেমে একটু কম ইন্টেন্সিটি মানে কম জোরালো শব্দ শুনবে, আবার দেখা যাবে জোরে শব্দ শুনবে। এটা নির্ভর করবে কার উপরে, এদের উপরিপাতনটা কি একই দশায় হচ্ছে না বিপরীত দশায় মিলিত হচ্ছে, সেটার উপর নির্ভর করে তাদের পর্যায়ক্রমিক যে, এবং এই একবার জোরে একবার আস্তে একবার জোরে একবার আস্তে এই ব্যাপারটা পর্যায়ক্রমিক ভাবে হতে হবে। এমন হবে না যে অনেকক্ষণ জোরে শুনবে আবার অনেকক্ষণ আস্তে শুনবে, এই ব্যাপারটা হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দেখা যাবে পর্যায়ক্রমিক ভাবে একবার জোরে একবার আস্তে শব্দ যখন শুনবে, সেই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিটাকে আমরা বলবো বিট। এখন এই বিটের গাণিতিক সমীকরণ যেহেতু তোমাদের পরীক্ষায়
মানে এগুলি ক্যালকুলেশন লাগছে না, আমি একটু জাস্ট দ্রুত যাওয়ার জন্য টেনে দেখিয়ে দিচ্ছি। যে দুটা তরঙ্গ তোমার উপরিপাতন ঘটবে তাদের প্রথমটার সমীকরণ মনে করো a sin twice পাই f1 প্লাস টি। এখানে vt মাইনাস x এর মতো অগ্রগামী তরঙ্গ দিয়ে করতে হবে না। এটার সমীকরণে প্রথমটা ওই যে ওমেগা টি, এ সাইন ওমেগা টি এর মতোই, যেহেতু কম্পাঙ্কের সামান্য পার্থক্য এবং সময়ের সাথে এটা রিলেটেড, এই কারণে এই সমীকরণ দুইটার অগ্রগামী তরঙ্গের প্রথমটার সমীকরণ যদি এ সাইন টয়েস পাই এফ ওয়ান টি, তার মানে তার প্রথমটার কম্পাঙ্ক এফ ওয়ান এবং দ্বিতীয়টার কম্পাঙ্ক যদি এফ টু হয় তাহলে এ সাইন টয়েস পাই এফ টু টি থাকে। তাহলে এই দুজনের উপরিপাতন হচ্ছে, তার মানে লব্ধি। গত ক্লাসে স্থির তরঙ্গের ঠিক যেভাবে সাইন সি প্লাস সাইন ডি দেখিয়ে দিলাম, ঠিক একইভাবে এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো সাইন টয়েস পাই এফ ওয়ান প্লাস এফ টু বাই টি এবং কস টয়েস পাই এফ ওয়ান মাইনাস এফ টু বাই টি। এই যে অগ্রগামী এটার বিটের কৌশল এখানে পুরোটা দেখিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় এই কসের পুরো টার্মটাকে যদি আমি টয়েসে এর সাথে নতুন তরঙ্গটার বিস্তার ধরি, অর্থাৎ এই যে লব্ধি যেটা পেলাম তার বিস্তার যদি ধরি, তাহলে এটা ইজ ইকুয়াল টু আসবে নতুন তরঙ্গটার বিস্তার, আর বাকি থাকবে তার সাথে সাইন টয়েস পাই এফ ওয়ান প্লাস এফ টু বাই টু টি। এখানে এফ ওয়ান প্লাস এফ টু, এটা আবার দেখো দুটা তরঙ্গের কম্পাঙ্ক যদি এফ ওয়ান এফ টু হয়, তাদেরকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটা হয় তাদের গড় মান। দ্যাট মিনস আমি ইচ্ছা করলে এটাকে সাইন টয়েস বাই ক্যাপিটাল এফ টিও এখন লিখে ফেলতে পারি। তাহলে বাকিটা কি থাকলো? বাকি থাকলো এই যে অংশটুকু, এটা হচ্ছে এই লব্ধি যে তরঙ্গটা তুমি দেখবে সেই লব্ধি তরঙ্গের বিস্তারের মান হচ্ছে। এখন এখান থেকে গত ক্লাসটা যারা করেছো তারা একটু, আমি এখন বলে দিচ্ছি এবং তোমরা বই থেকে দেখবে, আমরা এই বিস্তারটা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে এটা নির্ভর করবে কসের এই টার্মটার উপরে। সেই ক্ষেত্রে কস এত ইজ ইকুয়াল টু আমরা লিখবো এন পাই, এন কস দুপাশ থেকে কাটাকাটি করে টি ইজ ইকুয়াল টু আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা কি? প্রথমটা 0, 1 বাই এফ ওয়ান মাইনাস এফ টু, 2 বাই এফ ওয়ান মাইনাস এফ টু, এরকম কয়েকটা মান তোমরা পাবা। আমি এটা করে দেখাবো না। তারপরে ওই জায়গা থেকে প্রতি সেকেন্ডে উৎপন্ন একটা বিটের সংখ্যা আমরা এখান থেকে বের করতে পারবো, যেটা এই জায়গায় এখন আসো। অর্থাৎ এটা তোমাদের ক্যালকুলেশনটা মানে বের করে আমি এখন দেখাতে পাচ্ছি না, কারণ অনেক সময় দরকার হবে এটা যদি আমাকে এখন করে দেখাতে হয়। এই জায়গা থেকে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা, এই উৎস যেটা সেই উৎসের কম্পাঙ্কের পার্থক্যের সমান। দ্যাট মিনস বিটা ইজ ইকুয়াল টু আসবে n f1 মাইনাস f2 রিভার্স। তাহলে এই সমীকরণটা তোমাদের অনেক কাজে লাগবে এবং এই সমীকরণটা দিয়ে এখান থেকে যে কোনো অজানা কম্পাঙ্ক তুমি বের করতে পারবে। বিটের সংখ্যা জানা থাকলে অজানা কম্পাঙ্ক বা যে কোনো কম্পাঙ্ক জানা থাকলে অন্য সমীকরণগুলি তোমরা বুঝতে পারবে। আশা করি আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা যদি কিছু এই জায়গা থেকে সমস্যা হয় বা নতুন কিছু বুঝতে কষ্ট হয়, তোমরা কমেন্ট বক্সে একটু আমাকে লিখে জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করি এবং তরঙ্গের আরো কিছু জিনিস বইয়ে টুকটাক হয়ে যাবে, যেগুলি তোমরা ইচ্ছে করলে বই দেখে করে নিতে পারো। আর নতুন চ্যাপ্টারে যাওয়ার জন্য এটা আমি শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে।